প্রিয় ছাত্ররা, তোমরা নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে ক্লাস 11-এর ক্লাস করছো, অনলাইন ক্লাস করছো। যেটা আগে আমাদের পড়াশুনো হচ্ছিল, সেই যে কোর্স নিয়ে, সেই পড়াশোনাটা আমাদের চলবে। এবং এই চ্যাপ্টারটা অনেকটা লেন্দি আছে, এই চ্যাপ্টারটা আমাদের পড়াশোনা করতে হবে ভালো করে। এবং কোষ বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে, এবং কম্পিটিটিভ এক্সাম যেটা আমাদের নিট পরীক্ষা হয়, সেই পরীক্ষায়ও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন এখান থেকে 3-4খানা প্রশ্ন এই একটা চ্যাপ্টার থেকে আসে। তাই আমাদের বেশ ভালো করে এই চ্যাপ্টারটাকে রপ্ত করতে হবে। তাহলে আগের ক্লাসে যেটা আমরা শেষ করেছিলাম, তারপর থেকেই আমরা সেটা শুরু করছি। এই ক্লাসে পড়ানো হবে তোমাদের টাইপস অফ সেলস, অর্থাৎ সেল কত রকমের হয় সে আমরা পড়াশোনা করব টাইপস অফ সেল নিয়ে। দেখো, টাইপস অফ সেল, এটা আমরা পড়াশোনা করব, অর্থাৎ সেলের প্রকারভেদ। দেখো, পৃথিবীতে যে কোষ ইয়া আবির্ভাব, এর একটা হিস্ট্রি আছে, অর্থাৎ কোষ কীভাবে পৃথিবীতে এলো এর একটা থিওরি আছে। সেই থিওরি আমরা মাধ্যমিকেও একটু জেনেছি। সেই থিওরিটা হচ্ছে তোমার ওপারিন এবং হলডেনের একটা বেশ গুরুত্বপূর্ণ মতবাদ রয়েছে সেল আবির্ভাবের পিছনে। সেটা হচ্ছে তোমার কেমোজেনি আমরা বলি। এই পদ্ধতিতে সেল তৈরি হয়েছিল। তা প্রথম পর্যায়ে যে সেল গঠিত হয়, সেই সেল আর আজকের দিনের যে সমস্ত অর্গানিজম আছে পৃথিবীতে তাবৎ, তাদের যে সেল, এদের মধ্যে একটু পার্থক্য করা যায়। আর সেই অনুসারেই আমরা সেলকে ভাগ করছি। একটাকে বলা হয় আদিকোষ, একটাকে বলা হয় আদর্শ কোষ। তাহলে আমরা টাইপস অফ সেল যদি বলি, তাহলে দুভাগে ভাগ করব আমরা। একটাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, একটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। তাহলে আমরা ভাগ করব দুটো ভাগে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। এটা আমাদের জানা আছে। দেখো, যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুটো যে সেল আমরা ভাগ করলাম, প্রোক্যারিওটিক কারা এবং ইউক্যারিওটিক কারা এই সম্পর্কে আমাদের জানতে হবে। প্রোক্যারিওটিক মেনলি যারা হয় তারা হচ্ছে ব্যাকটেরিয়া। এটা কিন্তু সোল, একেবারে যদি আমরা প্রোক্যারিওটিক পড়ি, তাহলে প্রোক্যারিওটিকের মধ্যে ব্যাকটেরিয়াকে একদম বাদ দেওয়া যাবে না। ব্যাকটেরিয়া মানেই প্রোক্যারিওটিক, এটা আমরা ইকুয়াল করে দিয়েছি, একেবারে সমান সমান করে দিয়েছি। তাহলে প্রোক্যারিওটিক মানে আমরা পড়ব ব্যাকটেরিয়া, এটা আমাদের জানতে হবে। ব্যাকটেরিয়া, আরও কিছু কিছু জীব হয়, যেমন মাইকোপ্লাজমা, তারপরে আমরা প্রোক্যারিওটিকদের মধ্যে সায়ানো ব্যাকটেরিয়া এদেরকে বলে থাকি। এবং পিপিএলও, এটাও কিন্তু প্রোক্যারিওটিক। পিপিএলও মানে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে এরা সব প্রোক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক অ্যাকচুয়ালি, প্রো শব্দটা দেখো, প্রোক্যারিওটিক শব্দটা কিভাবে এসছে। প্রোক্যারিওটিক শব্দটা এসছে প্রো মানে আদি, আর ক্যারিয়ন, ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। তাহলে এই আদি আর নিউক্লিয়াস দিয়ে আমরা প্রোক্যারিওটিকের নামকরণ করেছি। অর্থাৎ যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যাবে না, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস কাকে বলে সেটা আমাদের আরেকটু জানা প্রয়োজন। অর্থাৎ পর্দা ঘেরা যে নিউক্লিয়াস, সেটা পাওয়া যাবে না, তাকে আমরা প্রোক্যারিওটিক কোষ বলবো। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ কাদের বলে আবারও একবার আমরা শিখে নিই। তাহলে প্রোক্যারিওটিক কোষ তারা যাদের মধ্যে অসংগঠিত নিউক্লিয়াস আছে, অর্থাৎ নিউক্লিয়াসের যে ঘটনা হয়, নিউক্লিয়াসের যে উপাদান হয়, সেই উপাদানের মধ্যে আমরা বিশেষ কিছু উপাদান আমরা দেখতে পাবো না। অর্থাৎ একটা নিউক্লিয়াসকে তার উপাদানগত বিন্যাস যদি করা যায়, তাহলে আমরা
প্রথমে বলি নিউক্লিয় পর্দা, তারপর বলি নিউক্লিয় লাশ, তারপরে বলি নিউক্লিয় জালক, তারপরে বলি নিউক্লিয় প্লাজম। কিন্তু প্রোক্যারিওটিকে কিছুই থাকে না। তবে এই অসংগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষকেই আমরা প্রোক্যারিওটিক নামকরণ করি। তারা কারা? এখানে আমাদের নাম লেখা আছে, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া আর পিপিএলও, অল আর প্রোক্যারিওটিক। তাহলে দেখো এই প্রোক্যারিওটিকের যদি মানে এরা খুবই সরল প্রকৃতির, তাহলে আমাদের যদি ক্যারেক্টারিস্টিক করা যায়, ক্যারেক্টার করা যায়, তাহলে কি হবে? প্রোক্যারিওটিকদের যদি ক্যারেক্টার করা যায়, সেল, তাহলে 1 নম্বর এদের যে গঠন হয় সেটা সরল প্রকৃতির হয়। এদের যদি আমরা মানে সাইজ দেখি, এরা অত্যন্ত ছোট হয়। সাইজ যদি দেখো তাহলে কত হয়? ওই 0.5 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার। দেখো প্রোক্যারিওটিক সেল 0.5 বা 0.1ও আমরা মাইকোপ্লাজমা বলেছিলাম, সেটাকেও তোমরা এখানে 0.1 করতে পারো। 0.1 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার একটা। তাহলে প্রোক্যারিওটিক কোষের সাইজ অত্যন্ত ক্ষুদ্র প্রোক্যারিওটিক কোষ হয়। তারপরে যদি শেপ ধরো, শেপে বৈচিত্র্য আছে। প্রোক্যারিওটিক কোষদের শেপে বৈচিত্র্যপূর্ণ শেপটা বৈচিত্র্যপূর্ণ। কেমন? এদের কেউ এরাম গোল গোল হয়, কোনো প্রোক্যারিওটিক কোষ, আমরা বিশেষ করে প্রোক্যারিওটিক কোষ মানে আমরা ব্যাকটেরিয়াদের সঙ্গে সাদৃশ্য রেখেই আমরা পড়াশুনো করব। অর্থাৎ প্রোক্যারিওটিক মানেই ব্যাকটেরিয়া, এটা আমাদের বুঝতে হবে। তাহলে ব্যাকটেরিয়ারা যা হয় প্রোক্যারিওটিক তাই হয়, অর্থাৎ শেপ এদের বৈচিত্র্যপূর্ণ। কোনোগুলো আবার এরকম দণ্ডের মতোও হয়, এরম দণ্ডের মতন হয়। আবার কখনো তোমার কমা শেপেড হয়, এরম কমার মতন হয়, কমা শেপেড হয়। আবার কখনো এরম গোটানো টাইপের হয়, এরম স্পাইরাল টাইপের হয়, এরম গোটানো হয়, এরকম হয়। তাহলে তাদের শেপ কিন্তু পার্থক্যযুক্ত আছে। তাহলে প্রথম প্রশ্ন যে এদের গঠন সরল প্রকৃতির, সাইজ 0.1 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত, শেপ কিন্তু আলাদা বৈচিত্র্যপূর্ণ শেপ আছে এদের। এই যে গোলাকার যদি হয়, তাহলে সেই সমস্ত ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোক্যারিওটিকদের আমরা নাম দেব কক্কাস। যারা দণ্ড হয় তাদেরকে আমরা নাম দেব ব্যাসিলাস। যারা কমা শেপেড হয় তাদেরকে নাম দেব ভিব্রিও। আর যারা গোটানো হয়, এরম স্পাইরাল হয়, স্পাইরিলাম। তাহলে দেখো এদের শেপ কিন্তু বৈচিত্র্যপূর্ণ। সমস্ত ব্যাকটেরিয়াদের যে গঠন আছে, মানে ভেতরের যে গঠন আছে, সেটা প্রায় একই রকমের। অর্থাৎ ব্যাকটেরিয়াদের গঠন, তাদের যে ভিতরের গঠন অর্থাৎ অর্গানাইজেশন যেটা, সেটা প্রায় একই রকমের গঠন দেখা যায়। কিন্তু এরা মেটাবলিক ডাইভার্সিটি মানে বিপাকীয় বৈচিত্র্যপূর্ণ দেখা যায়। এদের বিপাকক্রিয়ার মধ্যে তাৎপর্যপূর্ণ বৈচিত্র্য দেখা যায়। খেয়াল করো, তাহলে বিপাকক্রিয়ার মধ্যে তাৎপর্যপূর্ণ বৈচিত্র্য এদের মধ্যে দেখা যায়। তাহলে আমরা প্রোক্যারিওটিক কোষের কয়েকটা ক্যারেক্টারিস্টিক পড়লাম। এবারে যদি আমরা মানে প্রোক্যারিওটিক কোষের
গঠনের দিকে যাই, তাহলে গঠনে আমরা কি পাবো সেগুলো আমরা একটু দেখব। দেখো, তাহলে একটা প্রোক্যারিওটিক কোষ এর অর্গানাইজেশনটা দেখে নাও। এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ ধরে নাও, এই একটা প্রোক্যারিওটিক সেল হচ্ছে। এটা প্রোক্যারিওটিক সেল। তাহলে একটা প্রোক্যারিওটিক সেল ধরে নাও। তাহলে এই প্রোক্যারিওটিক সেলটা আকারে দণ্ডাকার। দেখো, প্রথমত এটা দণ্ডাকার। এর গঠনে যদি আমরা ভাগ করি, তাহলে দুটো ভাগ করতে পারো তোমরা। একটা হচ্ছে এনভেলপ অর্থাৎ আবরণী, এনভেলপ, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, দেখো যে এনভেলপ, এই এনভেলপ অর্থাৎ আবরণী, প্রোক্যারিওটিক সেল অর্থাৎ ব্যাকটেরিয়ার গায়ের যে আবরণী, সেই আবরণীকে আমরা তিনটে ভাগ করতে পারি। আবরণী তিনটে হয়, ব্যাকটেরিয়ার আবরণী তিনখানা হয়। একটা হচ্ছে বলা হয় ক্যাপসুল, और এটাকে নাম দেওয়া হয় স্লাইম লেয়ার। দু নম্বর সেল ওয়াল, আর তিন নম্বর সেল মেমব্রেন। সেল মেমব্রেন, তাহলে দেখো এনভেলপ যে ফার্স্ট লেয়ার, দ্যাট ইজ দি স্লাইম লেয়ার, it is position on the upper part of bacterial cell wall। তাহলে ব্যাকটেরিয়ার যে একেবারে উপরে, ব্যাকটেরিয়ার উপরে যে ধাত্র দেখা যায়, এই ধাত্রটাকে আমরা নাম দিই ক্যাপসুল। তাহলে এইটাকে বলবে ক্যাপসুল, আর এটাকে আমরা নাম দেব স্লাইম লেয়ার। তাহলে খেয়াল করো, এটা স্লাইম লেয়ার। এটা বহু শর্করা দিয়ে তৈরি হয়, বহু শর্করা দিয়ে গঠিত। তাহলে ক্যাপসুল বহু শর্করা দিয়ে গঠিত, বা স্লাইম লেয়ার বহু শর্করা দিয়ে গঠিত হয়। এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিশেষ ফাংশন আছে বহু শর্করাটার। এটা জল ধরে রাখতে পারে। এই যে ক্যাপসুল আছে বা স্লাইম লেয়ার আছে, এটা জল সঞ্চয় করে রাখতে পারে। প্রতিকূল পরিবেশে সেই জল ব্যাকটেরিয়া ইউজ করতে পারে, এক নম্বর। দু নম্বর, এটার প্রতিকূল পরিবেশে এই যে বহু শর্করাটা আছে, এটা অনেক সময় ব্যাকটেরিয়া তার খাদ্য হিসেবেও গ্রহণ করতে পারে। আরও একটা ফাংশন, যে ক্যাপসুল থাকার জন্য এটা কিন্তু কখনো কখনো অ্যান্টিজেন, এটা অ্যান্টিজেন ধর্ম আছে, অর্থাৎ এর অ্যান্টিজেনিক প্রপার্টিজ আছে, অর্থাৎ এটা সংক্রমণ ছড়াতে পারবে।
অর্থাৎ এর অ্যান্টিজেন গুণধর্ম বর্তমান আছে। তাহলে এটাও আমরা জানলাম যে স্লাইম লেয়ার, হোয়াট ইজ স্লাইম লেয়ার? স্লাইম লেয়ার হচ্ছে ব্যাকটেরিয়ার একেবারে আপার রিজিয়ান, অর্থাৎ একেবারে উপরের অংশে যে বহু শর্করার লেয়ারটা দেখা যায়, সেই বহু শর্করার লেয়ারটাকে আমরা স্লাইম লেয়ার বলি। স্লাইম লেয়ার আর ক্যাপসুলের মধ্যে একটু পার্থক্য করা যায়। ক্যাপসুল যখন স্লাইম লেয়ারের উপাদানগুলো অত্যন্ত একটা রিজিড, মানে শক্ত ভাবে লেগে আছে, কঠিনভাবে লেগে আছে, তাকে আমরা ক্যাপসুল বলবো। তাহলে ডিফারেন্স বিটুইন স্লাইম লেয়ার অ্যান্ড ক্যাপসুল: স্লাইম লেয়ার লুজলি প্রেজেন্ট, ভালো করে খেয়াল রাখতে হবে, যখন কোষ প্রাচীরের উপরে ক্যাপসুল গঠনকারী বা স্লাইম লেয়ার গঠনকারী উপাদানগুলো লুজ অর্থাৎ হালকাভাবে অবস্থান করছে, তখন তাকে আমরা স্লাইম লেয়ার বলি। আর যখন এটা খুবই শক্ত একটা রিজিড আবরণ তৈরি করে দিয়েছে, তখন তাকে আমরা এটাকে ক্যাপসুল বলি। তাহলে আমরা শিখলাম ক্যাপসুল কোনটা আর স্লাইম লেয়ার কোনটা। নেক্সট আর একটা উপাদান দেখো, আর একটা উপাদান ব্যাকটেরিয়ার যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা বলবো সেল ওয়াল। এই যে আমি নীল কালার করছি, ভালো করে দেখে নাও, এটা সেল ওয়াল, এটা সেল ওয়াল। তাহলে এই কালার যেটা করা হচ্ছে এটা কিন্তু তোমরা বলবে পুরু স্তর একটা, এই পুরু স্তরটাকে আমরা নাম দিচ্ছি সেল ওয়াল। সেল ওয়াল ইম্পর্টেন্ট। তাহলে beneath the slime layer a thick layer is present, it is called cell wall. তাহলে স্লাইম লেয়ারের নিচে কিন্তু কোষ পর্দার উপরে একটা জড়ো দৃঢ় লেয়ার দেখা যায়, জড়ো এবং দৃঢ় একটা স্তর দেখা যায়, তাকে আমরা নাম দিই সেল ওয়াল। ইট ইজ সেল ওয়াল। তাহলে সেল ওয়াল কোনটা আমরা ব্যাকটেরিয়ার দেখছি। তাহলে সেল ওয়াল হচ্ছে কোষ এর স্লাইম লেয়ারের নিচে অবস্থান করছে। সেল ওয়ালটা কী দিয়ে তৈরি হয়? সেল ওয়ালটা তৈরি হয় একটা বিশেষ শর্করা দিয়ে, মনে রাখবে এটা একটা বিশেষ শর্করা উপাদান দিয়ে এটা তৈরি হয়, সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান। তাহলে খেয়াল রেখো, এর আর একটা নাম আছে, এটাকে আমরা নাম বলি মিউরিন সুগার। মিউরিন শর্করা। তাহলে খেয়াল রাখো, আমরা সেল ওয়াল পড়ছি, তাহলে সেল ওয়াল একটা রিজিড ওয়াল, শক্ত ওয়াল, সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়, আর এটা মিউরিন শর্করা দিয়ে তৈরি হয়। দেখো পেপটাইডোগ্লাইকান এটা পলিমার যৌগ। তাহলে আমরা এখানে যদি পেপটাইডোগ্লাইকান সম্পর্কে দু একটা কথা বলা যায়। পেপটাইডোগ্লাইকান যেটা সেল ওয়াল তৈরি করেছে, তাহলে এটা একটা পলিমার যৌগ। এই পলিমার যৌগে দু ধরনের মনোমার আছে, দুটো মনোমার আছে। সেই মনোমারটা কি? এটা হচ্ছে NAG আর একটা হচ্ছে NAM। NAG মানে N অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন, তাহলে আমরা এটার নাম বলবো N অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন, আর এটার নাম হচ্ছে N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। খেয়াল করো, তাহলে পেপটাইডোগ্লাইকানের যে সুতোগুলো তৈরি হয়, এটা পেপটাইডোগ্লাইকানের চেন, এটা পলিমার মানে এরম চেন বানাবে। তাহলে এর মধ্যে এই সব NAG NAM NAM করে পরপর অবস্থান করছে, NAG NAM করে পরপর অবস্থান করছে। অর্থাৎ এখানে একটা NAM থাকলে এখানে NAG আছে, NAM NAG এরম পরপর করে অবস্থান করছে। এরম NAG NAM
এবং এনএজি পরপর করে অবস্থান করবে, অর্থাৎ একটার পর একটা অবস্থান করে এরম একটা পেপটাইডোগ্লাইকানের সূত্র, একটা পেপটাইডোগ্লাইকানের সূত্র, একটা পেপটাইডোগ্লাইকানের সূত্র, একটা পেপটাইডোগ্লাইকানের সূত্র, তারা সব আবার লিঙ্ক হয়, এরা সব যুক্ত হয়, এরা সব যুক্ত হয়, এরা সব যুক্ত হয়, যুক্ত হয়ে কিন্তু একটা পেপটাইডোগ্লাইকানের একটা জাল বানায়। সেই পেপটাইডোগ্লাইকানের জাল থেকেই কোষপ্রাচীর তৈরি হয়। তাহলে আমরা শিখছি ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের ফার্স্ট যে এনভেলপ লেয়ার ছিল সেটা আমাদের আলোচনা হয়েছে, স্লাইম লেয়ার। নেক্সট লেয়ার ইজ সেল ওয়াল। সেল ওয়াল দিয়ে আমাদের আলোচনা চলছে। সেল ওয়াল একটা রিজিড ওয়াল এবং প্রতিটা প্রোক্যারিওটিক কোষে এই কিন্তু সেল ওয়াল দেখা যায়। একটা ব্যতিক্রম আছে, পরে আলোচনা করছি। তাহলে সেল ওয়াল কোথায় অবস্থান করছে? ক্যাপসুলের ঠিক নিচে অবস্থান করছে। পুরো এই ওয়ালটা কি দিয়ে গঠিত হয়? পেপটাইডোগ্লাইকান অর মিউরিন শর্করা দিয়ে গঠিত হয়। তাহলে এটা আমাদের আলোচনা হলো। এবারে দেখো সেল ওয়ালের ফাংশনটা কী হবে, সেল ওয়াল কী কাজ করে, এটা যদি আমরা জানি তাহলে কি দেখা যায় একটু দেখে নাও সেল ওয়াল কী কাজ করে। দেখো সেল ওয়াল এর যে কাজ, ইট ইজ দি প্রোটেকশন লেয়ার, প্রোটেক্টেড লেয়ার, অর্থাৎ তিনটে যে আবরণ এদের একত্রে ব্যাকটেরিয়াকে কিন্তু প্রোটেকশন দেয়। তাহলে ইট ইজ দি প্রোটেক্টেড লেয়ার। সেল ওয়াল একটা প্রোটেক্টেড মানে ব্যাকটেরিয়ার প্রতিরক্ষা দেয়। আর যে কাজটা করে সেল ওয়াল, এটা ব্যাকটেরিয়ার যে মরফোলজি অর্থাৎ ব্যাকটেরিয়ার যে আকার বিভিন্নতা, তাহলে সেল ওয়াল এর ফাংশন, সেল ওয়াল কাজ, সেল ওয়ালের যদি আমরা এটা কাজ বলি তাহলে সেল ওয়ালের যে কাজ, এক নম্বর, সেল ওয়াল ব্যাকটেরিয়ার অঙ্গ সংস্থান, যেটা মরফোলজি, মরফোলজিক্যাল স্ট্রাকচার গঠনে সাহায্য করে। তাহলে এটা করে রাখবে যে ব্যাকটেরিয়ার যে দণ্ডাকার হলো, কোনো ব্যাকটেরিয়া আমরা দেখলাম গোল হলো, সব মরফোলজিক্যাল স্ট্রাকচার কিন্তু সেল ওয়ালের দ্বারা সম্পন্ন হয়। আরও একটা কাজ ব্যাকটেরিয়ার মানে সেল ওয়াল থাকার জন্য, যে ব্যাকটেরিয়ার যে বায়ুমণ্ডলের যে চাপ আছে সেই চাপ থেকে কিন্তু ওরা রিপারচার হয়ে যাচ্ছে না, ব্রাস্টিং হচ্ছে না, অর্থাৎ ভেঙে যাচ্ছে না। সেল ওয়ালের জন্য ব্যাকটেরিয়া পরিবেশের যে চাপ আছে সেই চাপ প্রতিরোধ করতে পারছে, এটাও কিন্তু একটা সেল ওয়ালের ফাংশন। তাহলে সেল ওয়াল অ্যাজ এ প্রোটেক্টিভ লেয়ার, it is made by peptidoglycan and peptidoglycan is a polymer compound. It is made by two monomer NAG and NAM. NAG হচ্ছে N-অ্যাসিটাইল গ্লুকোজামিন আর NAM হচ্ছে N-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এটা ব্যাকটেরিয়ার মরফোলজি তৈরিতে বিশেষ সাহায্য করে এবং এটা একটা প্রোটেক্টেড লেয়ার। এবং আরও একটা কাজ যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে চাপ আছে একটা ব্যাকটেরিয়া থাকার জন্য, সেই চাপ সহ্য করার ক্ষমতা তৈরি করে তোলে কোষ মানে প্রাচীর। নেক্সট আমরা চলে আসি সেল মেমব্রেন, অর্থাৎ যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের যে নিচের স্তর সেটাকে আমরা বলি সেল মেমব্রেন। তাহলে আমরা আরও একটা ওয়াল পড়ছি, সেল মেমব্রেন। সেল মেমব্রেন, দেখো সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন ব্যাকটেরিয়া যেটা সেল ওয়ালের নিচে অবস্থান করছে, ইট ইজ সেমি পারমিয়েবল মেমব্রেন এবং ইট ইজ দি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। পৃথিবীতে সমস্ত জীবিত কোষের বাইরে কিন্তু এই পর্দা দেখা যায়। তাহলে এটা সমস্ত কোষের, অর্থাৎ এটা একক পর্দা, এটা লিপোপ্রোটিন পিএলপি বলতে পারো, এটাকে আমরা পিএলপি বলবো, প্রোটিন লিপিড প্রোটিন, অর্থাৎ একক পর্দাও এটাকে বলতে পারো, একক পর্দা। এবং এটা লিপোপ্রোটিন পর্দা, লিপোপ্রোটিন নির্মিত পর্দা। আর এটা তোমার আরও একটা কথা বলতে পারো, এটা হচ্ছে পছন্দযুক্ত ভেদ্য পর্দা।
তাহলে সেল মেমব্রেন সমস্ত জীবিত কোষের বাইরে এটা অবস্থান করে। ব্যাকটেরিয়ারও জীবন আছে, তারও পর্দা থাকবে, সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেন না থাকলে আমরা কিন্তু তাকে কোষ বলি না। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। আর এটা পিএলপি বলা হয়, প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এটাকে একক পর্দার ধর্ম পালন করে এবং লিপোপ্রোটিন নির্মিত, পছন্দযুক্ত ভেদ্য পর্দা, এবং এরা বহিঃপরিবেশের সঙ্গে ইন্টারাকশন করে। বহিঃপরিবেশের সাথে প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ বাইরের পরিবেশটা কীরকম সেটা বুঝে নেওয়ার ক্ষমতা কিন্তু পর্দার আছে। তাহলে কোষ পর্দার যে গঠন, তাহলে আমরা যেটা জানলাম, এটা লিপোপ্রোটিন নির্মিত পর্দা। এটাকে আমরা একক পর্দা বলি, এটাকে পছন্দযুক্ত ভেদ্য পর্দা বলা হয়। বহিঃপরিবেশের সাথে কিন্তু এটা প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা গোটা আবরণই পড়লাম। এবারে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যদি আমরা যাই, সেখানে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো আমরা একটু শিখে নিই। দেখো, সাইটোপ্লাজমের মধ্যে যে জিনিসগুলো দেখা যায় সেগুলো যদি আমরা আলোচনা করি, দেখো কি পাই আমরা এখানে সাইটোপ্লাজমের মধ্যে। ব্যাকটেরিয়ার, প্রোক্যারিওটিক কোষের অর ব্যাকটেরিয়ার। তাহলে সাইটোপ্লাজমের একটা সলিউশন, সাইটোপ্লাজম একটা দ্রবণ, সাইটোপ্লাজম এটা একটা সেমি সলিড উপাদান। এটা লিভিং স্টেট তৈরি করে। এর মধ্যে যে রাসায়নিক রিয়াকশানগুলো হয়, এর মধ্যে ঘটে চলা রাসায়নিক বিক্রিয়া লিভিং স্টেট তৈরি করে, স্টেট সৃষ্টি করে। এটা কিন্তু মনে রেখো। অর্থাৎ এর মানেটা কি? এর মানে এই যে সেমি সলিড কমপ্লেক্স ইন সাইটোপ্লাজম, এই যে তরল ধাত্রের মতন উপাদানটা, এই উপাদানের মধ্যে কয়েক হাজার কেমিক্যাল আছে যারা রিয়াকশান করছে এবং কন্টিনিউয়াস রিয়াকশান করছে। উপাদান একটাও স্থির থাকছে না, কোনো বায়োমলিকুল আর একটা বায়োমলিকুলে পরিণত হচ্ছে, একটা বায়োমলিকুল থেকে আরেকটা বায়োমলিকুল, তার থেকে আরেকটা, তার থেকে আরেকটা, এইভাবে যে চেঞ্জ হচ্ছে পুরো গঠনটা মানে সাইটোপ্লাজমের মধ্যে, তার ফলে কিন্তু একটা লিভিং স্টেট তৈরি করে দিয়েছে। আর সেই লিভিং স্টেটটাই এই ব্যাকটেরিয়া এক্সপ্রেস করছে। এর মধ্যে যদি উপাদান আমরা ব্যাখ্যা করি, এর মধ্যে যে উপাদানের মধ্যে যেটা আমরা পাবো সেটা হচ্ছে, এর মধ্যে পাবো রাইবোজোম, এর মধ্যে আমরা পাবো রাইবোজোম, এর মধ্যে আমরা পাবো নিউক্লিওয়েড, এর মধ্যে আমরা পাবো প্লাজমিড, আর এর মধ্যে আমরা পাবো সঞ্চয় বস্তু। তাহলে এই উপাদানগুলো আমরা পাবো। আরেকটা উপাদানে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে কোষ পর্দা থেকে যে উপবৃদ্ধির মতন গঠন দেখা যায় তাকে আমরা মেসোজোম বলে থাকি। ইট ইজ মেসোজোম। তাহলে আমরা এখানে কোষ পর্দার ভাঁজ সাইটোপ্লাজমের দিকে যেটা পাবো, আরও একটা গঠন আমরা করতে পারি, কোষ পর্দার ভাঁজ গঠন। তো এই যে কোষ পর্দার ইনফোল্ডিং স্ট্রাকচার যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা মেসোজোম বলি, এবং আরও একটা উপাদানকে আমরা বলি ক্রোমাটোফোর। আর
আর ব্যাকটেরিয়ার উপাদানের যে ভাগ করা হয় সেটা হচ্ছে উপবৃদ্ধি। উপবৃদ্ধি যেটা, সেটা ব্যাকটেরিয়ার গা থেকে যেটা বেরোয় সেটাকে আমরা উপবৃদ্ধি বলি। সেগুলো যে মটাইল ব্যাকটেরিয়া যারা হবে, মটাইল আর নন মটাইল, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যারা চলন করতে পারে, যারা চলন করে, যারা তাদের গায়ে যে উপবৃদ্ধি দেখা যায় তার নাম ফ্লাজেলা। আর এটা যারা চলন করতে পারে না, চলন করে না তাদের ফ্লাজেলা বিহীন হয়, ফ্লাজেলা বিহীন হয়। তাহলে আমরা জানি এটা দুভাগে ভাগ করলাম। অর্থাৎ উপবৃদ্ধি যেটা ব্যাকটেরিয়ার গা থেকে যেটা বেরোচ্ছে, ইট ইজ ফ্লাজেলা। এছাড়াও আরও কিছু কিছু উপবৃদ্ধি ব্যাকটেরিয়ার আমরা দেখতে পাই, এটাকে বলা হয় পিলি। আর তার থেকে ছোট যে উপাদানকে বলা হয় ফিমব্রি। তাহলে এই হচ্ছে ব্যাকটেরিয়ার সমস্ত উপাদানগুলোর ক্লাসিফিকেশান। তাহলে তোমরা দেখে নাও যে গোটা যে ক্লাসিফিকেশানটা আমরা যদি আরও একবার ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াচ্ছে। একটা ব্যাকটেরিয়া, একটা তার নির্দিষ্ট শেপ আছে। সেই ব্যাকটেরিয়াটা মানে তার দেহের যে উপরের কভার, যেটাকে আমরা নাম দেই আবরণী বা এনভেলপ কখানা তোমরা নিশ্চয়ই শিখেছ। এনভেলপ 3খানা। ফার্স্ট লেয়ার ইজ ক্যাপসুল, সেকেন্ড লেয়ার ইজ সেল ওয়াল অ্যান্ড থার্ড লেয়ার ইজ সেল মেমব্রেন। তাহলে এটা গেল। নেক্সট আমরা সাইটোপ্লাজম পড়ছি। অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমটা কি? একটা সেমি সলিড উপাদান, কোষ পর্দার মধ্যে রক্ষিত আছে। অর্থাৎ যে ইনারমোস্ট লেয়ার ছিল যেটা প্রোক্যারিওটিক সেলের, তাকে আমরা বলছি সেল মেমব্রেন। অর্থাৎ তার মধ্যেই যে অর্ধতরল জেলির মতন পদার্থ আছে, সেই সেমি সলিড উপাদানটার নাম সাইটোপ্লাজম। এর মধ্যে ঘটে চলা বিক্রিয়া লিভিং স্টেট সৃষ্টি করে। ইট ইজ ইম্পর্টেন্ট লাইন। তার মানে কি, এর মধ্যে যে কেমিক্যালসগুলো আছে তারা রিয়াকশান করছে একে অপরের সাথে, এবং একটা বায়োমলিকুল বানালো, তার থেকে আরও বায়োমলিকুল তৈরি হচ্ছে। কেউ স্থির নয়, কোনো বায়োমলিকুল এক জায়গায় বসে নেই, তারা গতিশীল অবস্থায় আছে, ডায়নামিক প্রসেসে আছে। আর এই ডায়নামিক প্রসেস থেকে যেটা তৈরি হয় সেটাকে আমরা লিভিং স্টেট বলি। আর গোটা সাইটোপ্লাজমের মধ্যে আরও যে সমস্ত উপাদানগুলো আছে তারা হচ্ছে রাইবোজোম। এদের আলোচনা আমরা পরের ক্লাসে করব। রাইবোজোম, নিউক্লিয়েড, প্লাজমিড, সঞ্চয় পদার্থ এবং কোষপর্দার ইনফোল্ডিং স্ট্রাকচার। কোষপর্দার ইনফোল্ডিং স্ট্রাকচার দুটো, একটাকে বলা হয় মেসোজোম আর একটা হচ্ছে ক্রোম্যাটোফোর। দেখো কোষপর্দা থেকে যে ভাঁজ গঠন আমরা দেখতে পাচ্ছি, এটা মেসোজোম, এটাও একটা মেসোজোম। আর এটা যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ, এই গঠনটা, এটাকে আমরা বলি নিউক্লিওয়েড। আর এর মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য দানা, তাদেরকে আমরা নাম দিই রাইবোজোম। এই রাইবোজোমের দানা, এগুলো রাইবোজোমের দানা। অনেক সময় দেখা যায় একটা এমআরএনএ সুতোর উপরে অসংখ্য রাইবোজোমের দানাও আমরা এখানে এরকম দেখতে পাই। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে রাইবোজোম এর মধ্যে আছে, মেসোজোম আছে, প্লাজমিড আছে। প্লাজমিড আরও একটা গোলাকার ডিএনএ, গোলাকার ছোট ছোট ডিএনএ, এদেরকে আমরা প্লাজমিড বলি। এটাকে তোমরা মনে রেখো, প্লাজমিড। আর এই ছোট ছোট যে দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা নাম দিই রাইবোজোম। তাহলে এই হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের উপাদান। এবং প্রোক্যারিওটিক কোষের গা থেকে যে উপবৃদ্ধি বেরোয়, সেই উপবৃদ্ধি দু রকমের হয়। মানে উপবৃদ্ধি যেটা বেরোয় সেটা 3 রকমের হয়। সাধারণত ফ্লাজেলা যারা থাকবে তাদেরকে আমরা মটাইল বলবো, আর যারা ফ্লাজেলা বিহীন হবে তারা নন মটাইল, অর্থাৎ তারা চলন করতে পারে না, তারা ফ্লাজেলা বিহীন হয়। এছাড়াও আরও দুটো উপবৃদ্ধির গঠন আমরা দেখতে পাবো, একটা হচ্ছে পিলি আর একটা ফিমব্রি। তাহলে তোমরা এই ক্লাসে যেটা শিখেছো সেটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ কেমন হবে, এবং একটা প্রোক্যারিওটিক কোষের যা উপাদান আছে তারা কারা কারা আছে,
এ সম্পর্কে আলোচনা হয়েছে। আর আমাদের ডিসকাস হয়েছে যেটা, সেটা হচ্ছে এনভেলপ, অর্থাৎ এনভেলপটা কটা এবং তাদের কিভাবে তারা অবস্থান করছে এই নিয়ে। আর আমরা সাইটোপ্লাজমের যে স্টেট, অর্থাৎ সাইটোপ্লাজমটা অ্যাকচুয়ালি কী সে সম্পর্কে আমরা পড়াশোনা করলাম। তাহলে পরের ক্লাসে আমরা শুরু করব আবার যে সাইটোপ্লাজমের মধ্যে ব্যাকটেরিয়া যারা যারা আছে তারা কারা কারা। আজকে নাম পড়লাম, পরের দিন আমরা এদের সম্পর্কে আরও ডিটেলসে পড়ব। তাহলে এই ক্লাস এই পর্যন্ত সমাপ্ত হচ্ছে।